এটা তথ্য না, আধুনিক রাষ্ট্রের যে বর্গ, আধুনিক রাষ্ট্রের যে ধারণা, সেখানে এটা হয়ে ওঠে কি, এটা বলে গঠনতান্ত্রিক কাউন্সিল। এটা আগামী দিনের রাষ্ট্র গঠনের পরামর্শ সহায়ক। যখনই আমরা চিন্তা করতে শুরু করি যে আমরা সকলে মিলে খণ্ড খণ্ড হয়ে আছি, আমাদের সকলের ইচ্ছা খণ্ড খণ্ড হয়ে আছে, আমাদের সকলের অভিপ্রায় খণ্ড খণ্ড হয়ে আছে, কিন্তু আমরা চিন্তা করব সকলে মিলে, আমরা পরস্পরের সঙ্গে তর্ক করব, সুন্দর পরিবেশে তর্ক করব, এবং সে তর্কের মধ্য দিয়ে আমরা কি করব, আমরা একটা সামষ্টিক অভিপ্রায় পৌঁছাবো। এই যে সামষ্টিক অভিপ্রায়ে যাবার যে প্রক্রিয়া, এটা কি রাজনৈতিক সাহিত্যে এটাকে বলা হয় কি গঠনতান্ত্রিক কাউন্সিল। আর এই কাউন্সিলের পরামর্শের ভিত্তিতে যখন আমরা একটা ন্যাশনাল কি কনস্টিটিউশনাল কাউন্সিলে পাঠাই, মানে এটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠালাম, ধরুন এই সবারই কিছু পরামর্শ আমরা পাঠালাম এটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল। আর জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল করবে কি, আমাদের এই পরামর্শগুলোর ভিত্তিতে আরো যত পরামর্শ আসে সকলের ভিত্তিতে তারা একটা সার মর্মে যদি তারা একটা প্রস্তাবনা তৈরি করে, খসড়া প্রস্তাবনা, নতুন গঠনতন্ত্রে মানে নতুন কনস্টিটিউশনের একটা যদি গঠনতন্ত্র তৈরি করে, সেই খসড়া গঠনতন্ত্র যদি সেই গণপরিষদ পাশ করে, তাহলে আমরা নতুন রাষ্ট্র গঠন করলাম। তাই নতুন রাষ্ট্র গঠন করতে চিন্তা ছাড়া অসম্ভব, চিন্তার চর্চা ছাড়া ইম্পসিবল, এবং চিন্তার পরস্পরের সঙ্গে কথা বলা, আলোচনা করা অসম্ভব। এটাই তো করতে পারবে না, পরস্পরের সঙ্গে বিরোধ করতে পারবে না, এখন ঝগড়া করতে পারবে না, আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আলোচনা করবো, আসেন আলোচনা করি, তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সামষ্টিক, আমরা সকলে কি চাই এটার একটা রূপ খুঁজে বের। এই সকলে কি চাই, সকলের কি অভিপ্রায়, এই অভিপ্রায়টাকে রাজনৈতিক সাহিত্যে বলা হয় পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টি ভিত্তিটা কি, জনগণের সার্বভৌম ইচ্ছা। জনগণের সার্বভৌম ইচ্ছা আমাদের সংবিধান বলে তার যে পরম অভিব্যক্তি, সার্বভৌম ইচ্ছার পরম অভিব্যক্তি, এটাকেই গণতন্ত্র বলে। ভাইরা বোনেরা, এটা কি গণতন্ত্র? নির্বাচনের গণতন্ত্র বলে। নির্বাচনটা হলো গণতন্ত্রের চর্চা। এই সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে যদি বাংলাদেশ গঠিত হয়, তখন যে গঠনতন্ত্র প্রণীত হবে, সেই গঠনতন্ত্রের বর্ণিত নির্দেশাবলীর অধীনে সরকারের নির্বাচন হবে। তবে যদি নির্বাচন হয় বাংলাদেশে, দুটো নির্বাচন হতে হবে। আগে হতে হবে গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন, মানে গণপরিষদের নির্বাচন, তারপরে হতে হবে সরকারের নির্বাচন। এটার মধ্যে কোনো রহস্য নেই, রহস্য আছে কিছু? তাই এখানে তো ঝগড়া করার বিষয় নেই। আর ইতিমধ্যে এই সরকারের মধ্যে তো বিএনপি আছে, বিএনপি তো ক্ষমতায়, বিএনপিকে আন্দোলন অংশগ্রহণ করে নাই, কি বলে জানো? সকলে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা দলে করি নাই। তো দলের প্রতিযোগিতা হবে, সেটা হবে যখন আমরা রাষ্ট্রটাকে বানাবো, রাষ্ট্র যখন গঠিত হবে, আমাদের ইচ্ছার ভিত্তিতে যখন রাষ্ট্রটা তৈরি হবে, তারপরে গিয়ে আমরা সরকার গঠনের নির্বাচন করব। তো নির্বাচন দুটা, একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, আর আরেকটা হচ্ছে কি সংসদ নির্বাচন বা সরকার নির্বাচন। ঠিক আছে? তো আমি এই কথা বলে শেষ করছি। আমি যদি একটু আপনাদের সঙ্গে তিরস্কার করি বা খারাপ আচরণ করি, আমাকে মাফ করে দেবেন, কারণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আছি এবং আপনি অত্যন্ত ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছেন। আমি খালি শেষ এই কথা বলতে চাই, এই যে এতগুলো কথা বললাম, এই সমস্ত কথার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যারা পৃথিবীতে রেখেছে বা রাখবে, তাদেরকে বলা হয় কবি। আমি জানি না আপনারা জানেন কিনা কবি অর্থটা কি। কবি এবং নবীর মধ্যে সীমা রাখা অত্যন্ত কঠিন। কবিরা যখন ভুলে যায় যে সে যা কিছু করে ওই ডিভাইন, সে দৈব প্রতিভার গুণে করে, তখন তারা বিচ্যুত হয়। আর নবী কখনো কবি হয় না, যেখানে কোরআন শরীফে বারবার রসুলকে বলা হয়েছে তোমাকে কিন্তু আমি নবী আকারে পাঠাচ্ছি, কবি হওয়ার জন্য। ঠিক আছে, বলেছে না? বলছে। আচ্ছা, তারপরে কি বলেছে যে কিন্তু
সবাই মহল্লাকে যেসব কবিরা ছিলেন, সেসব কবিরা বলল যে এই যে কোরআনের যে ভাষা, তার যে কাব্য ভাষা, তার যে অলঙ্কার, তার যে মাধুর্য, তার যে মহিমা, এটা দেখে বোঝা যায় এটা মানুষের রচিত ভাষা না। ফলে এটা যিনি গায়েব, যিনি অদৃশ্য, নিত্য অদৃশ্য, যাকে আত্মসমর্পণের জন্য ইসলাম আমাদেরকে আহ্বান জানায়, সে গায়েব থেকে নাযিল, সেখান থেকে আসা এই ভাষা। তাহলে কবিতার সঙ্গে দেখা যাচ্ছে এই যে কোরআনের সাংঘাতিক ঘনিষ্ঠ একটা। আপনি যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছেন, আপনি কি কোরআন হাতে নিয়ে আসছেন নাকি চিন্তা হাতে নিয়ে আসছেন, বিবেক নিয়ে আসছেন, বুদ্ধি নিয়ে আসছেন? আল্লাহ কি কে দিয়েছে আপনাকে? খালি কোরআন দিয়েছে না চিন্তা দিয়েছে? চিন্তা দেয়নি? চিন্তা করার ক্ষমতা দেয়নি নাকি দিয়েছে? দিয়েছে তো নাকি? তাহলে কোরআন তো একা দেয়। আর কোরআন নিজেকে কি বলেছে? বলেছে আমি হুদালিল মুত্তাকি, আমি যারা মুত্তাকি, যারা বিশ্বাসী, তাদের জন্য পরামর্শের জন্য আসছে। এটা কোনো বিধানের বই না, এটা কোনো আইনের বই না। কেন দেখছেন? আপনি যখনই যাবেন, প্রবেশ করবেন, যখন ব্যাখ্যা করবেন, তখনই স্বভাবতই আপনার বিবেকের কাছে, আপনার চিন্তার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা যখন আগাই, যখন আমাদের বিবেকের কাছে আমরা ফিরে আসি, আমরা যখন চিন্তা করতে শিখি, বিশেষত পর্যালোচনা করতে যখন শিখি, তখন মানুষের মধ্যে মানসিক ঐক্যটা দ্রুত বেগে তৈরি হয়। যখন আমরা দাবি করি এই আমি একজন আলেম, আমি যা বলি এটা তুমি মানতে হবে, এটা কিন্তু পাওয়ারের লক্ষণ, সত্যিটা এটা কিন্তু জ্ঞানের লক্ষণ। তাহলে অবশ্যই যে কোনো বিষয় আমাদের পর্যালোচনার অধীন আনতে হবে। সেটা সেকুলার কোনো বিষয়, নাট্য বইটা সিটিতে যেমন হয়। কারণ যদি ইংরেজের জাহাজ চট্টগ্রামে ভিড়ত, আপনারা চারটায় ভাষায় কথা বলবেন। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি। আমি চাইলে কিন্তু ইতিহাসটা আমরা জবাব দিয়ে মুছিয়ে ফেলতে পারি। ফলে রবীন্দ্রনাথের মধ্যে যে ভাষাটা গড়ে উঠেছে, রবীন্দ্রনাথ অত্যন্ত বিনয়ের সঙ্গে আবুল ফজলকে বলেছেন যে আমি স্বীকার করি এই বাংলা এখনো পর্যন্ত সত্যিকারের বাংলা হয়ে ওঠে না। আপনাকে পড়েছেন রবীন্দ্রনাথের লেখা? রবীন্দ্রনাথের চিঠি কি পড়েছেন? আপনারা পড়েন না, কিন্তু আমরা সাহিত্য করুন কি করি, ইতিহাস না। তবে রবীন্দ্রনাথ কি করেছে? বলেছে হ্যাঁ আবুল ফজল তুমি ঠিক বলেছ, ঠিক বলেছে, কিন্তু এই কাজটা কারা করবে? বাঙালি জীবনের যেই দৈনন্দিন যে ভাষা ব্যবহার করি আমরা, কেমন আমরা কি বলি? আমরা কি তো মাসি বলি না খালা বলি? আমরা কি পিসি বলি না ফুবো বলি? তো এটা কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু এই পিসি খালা এটাই আসে না। ফরগেটেবল ওয়াকি ভাল বা অন্যান্য শব্দ যেগুলো আমি নোয়াখালী ব্যবহার করি, দৈনন্দিন শব্দ। তাহলে বাংলা ভাষা তো আসলে তো অবশ্যই উচ্চবর্ণের হিন্দু ভাষা, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে এই সমস্যাটার সমাধান করার পথ কি? সাহিত্য করা, ভালো সাহিত্য করা। বাঙালি মুসলমানের জীবনে যা কিছু তার চারপাশে আছে এটাকে লেখা, এই ভাষাকে লিপিবদ্ধ করা। কিন্তু আমি যত কবিতা আপনাদের পড়লাম, আপনাদের সব সংস্কৃত ভাষায় কথা বলবো। রবীন্দ্রনাথ কি দোষ করেছে? আপনাদের কোন নতুন কোনো বাংলাতে দেখলাম দেখছি। একবার তরুণ বয়সী ব্রাত্য রাইসু যখন একটা কবিতার বই লিখলো বা তার যে ভাষা সে শুরু করলো, আমি প্রথম তাকে ডিফেন্ড করতে হয়েছে কথা বলে যে ব্রাত্য আগামী দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সাহিত্যের দিক থেকে, সাহিত্য রচনার দিক থেকে তার একটা ছাপ থাকবে মানুষে। এবং আমি ঠিক, আপনারা যখন আজকে ফেসবুকে যেসব বাংলা লেখেন, ও ডাক্তারি বাংলা একটা ভগ্নাংশ, কারণ এই বাংলা ঢাকায় তৈরি হওয়া বাংলা। এই বাংলার নতুনত্ব আলাদা, এই বাংলা তৈরি হবে বাংলা ভাষা। ফলে এখানকার বাংলা কবিতাও তার নিজস্ব চরিত্র দাঁড়াবে না। আমাদের ভাষা তৈরি হবে, আমাদের কলকাতাকে নকল করতে, কিন্তু আপনাদের মধ্যে ৯৯% কিন্তু কলকাতা থেকে নকল করে না। কিন্তু রবীন্দ্রনাথকে আবার আপনারা জাতীয় সঙ্গীত চান, এটা হলো এটা হয় না। দেখুন আমরা যখন এবাদত নামা লিখেছিলাম, আমি তো মৌলবাদী একাডেমিকটা লিখেছিলাম।
মনে আছে কিনা? আমি লিখলাম ইবাদত নামা, তখন ইবাদত নামা লিখলাম করে ফরানাত হয়ে গেছে। কদিন পর যেহেতু আমি টুপিটা পড়ছিলাম, লম্বা কথা প্রশ্ন করলাম, লুঙ্গির করলাম, একদম নিশ্চিত হয়ে গেলে ফরান ইবাদত নামা আমি জানি না আপনি কেউ পড়েছি যদি পড়ে দেখেন সেখানে কি চেষ্টাটা ছিল। চেষ্টাটা ছিল যে ইসলাম নির্মূল করবার যে সাংস্কৃতিক প্রচেষ্টা পশ্চিম বাংলার সাহিত্যে, এমনকি আমাদের এলিট মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা চেতনায় গড়ে উঠেছে, ওটা ছিল তারই পলিটিক্যাল রাজনৈতিক প্রতিবাদ। এটা একই সঙ্গে কাব্য, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে কাব্য, একই সঙ্গে রাজনীতি। ইবাদতের নাম এটা একেবারে টিপিক্যাল একমাত্র মুসলমানের ভাষায় হতে পারে, এটা কলকাতা ভাষা হবে না। হবে কি? এটা ঢাকা থেকে হতে পারে। বা আমার শেষ কবিতার বইটা আমি বলি, যখন আমি নাম দিলাম কি সদরুদ্দিন, সদরুদ্দিন অর্থ বুঝছেন কেউ? সদরুদ্দিন মানে ভেরি গুড, খুব সুন্দর। তাহলে সদরুদ্দিন কাকে এই নামটা বলা হলো? বাংলা ভাষা নাকি দিনেশ নাম। ধর্মটা কাদের? মুসলিমের, মুসলিমের ধর্ম। সে মুসলিমের যে দিন, মুসলিমের দিনটা কালমাসকে কি বলতো? শ্রেণী সম্রাট বলতো। কালমাস হলে কি বলতেন? এটা হলো শ্রেণী সম্রাট। আমি তাকে কি করলাম, আমার সাধারণ বাংলাদেশের যে জনগণ সে সহজে বোঝে, তার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়, তা আমি নাম দিলাম সদরুদ্দিন। এই সদরুদ্দিন কিন্তু কোনো সীমানা মানে না, ওর কোনো জাতিবাদ নাই, ও কিন্তু মানুষকে নিয়ে তার কারবার, বিশ্বকে নিয়ে তার কারবার। সে বিশ্ব সমাজ করতে চায়, ঠিক আছে? মুসলিম উম্মা বলে কোনো কিছু নাই ইসলাম, বিশ্ব সমাজ আছে, উম্মা আছে, মাদার অফ কমিউনিটি। তাহলে এই যে ধারণাগুলো যেগুলো বাইরে থেকে আমদানি হয়, সৌদি আরব থেকে আসে, ইরান থেকে আসে, তুরান থেকে আসে, আফগান থেকে আসে, তাহলে আপনারা আপনারা এইটাকে তো বাংলার মধ্যে তো মিলবে না, ওটা মিলবে কি? মিলবে না। বাংলা কিরকম? বাংলার সঙ্গে ইসলামের মোকাবিলাটা কিরকম? এরকম হয়, এই সুরতে দুর্যোগে যাবে যে বলে সে গুনাহগার। এইগুলো বাংলা। আপনি গ্রামে যাবেন, এই গান দেখবেন গ্রামের লোকজন গায়, আপনারা কিন্তু এখানে শুনবেন না, কারণ আপনাদের ওদিকে পড়ে না। কেন? ওইটা ওই তারা এশার নামাজ পড়ে, পরে এই সুরত দুর্যোগে যাবে যে না বলে সে গুনাহগার, যারা দেখানে গান গায়। দেখতে পাচ্ছেন তপ কাকে বলে? আমরা কত বেশি বিচ্যুত, কত পিছনে পড়ে আসি। হ্যাঁ, মানুষ থুইয়া খোদা ভজন, খেয়াল করুন কি বলছে, মানুষ থুইয়া খোদা ভজন, এ মন্ত্রণা কে দিয়েছে বলতে পারবেন? আপনার কাছে সাহস আছে বলেন যে মানুষকে রেখে আপনি আল্লাহ করেন? এটা কে বুঝতে পারে? মানুষ ভোজ, কোরআন খুঁজো, পাতা পাতা লেখা, কোরআনের পাতা পাতায় মানুষ ভজনার কথা আছে। আপনি কি জানেন কেউ আছে কি? আছে। ভেরি গুড। কারণ মানুষকে আল্লাহ খলিফা দিয়েছে, আল্লাহ হাজির থাকেন মানুষের মধ্যে, তিনি বিরাজ করেন। এই জন্য ওই যে বললাম শহীদি মিছিল, এই শহীদি মিছিলের মধ্যে মৃত্যু এবং জীবনের যে সন্ধিক্ষণ, সে সন্ধিক্ষণের মধ্যে আল্লাহ হাজির হন স্বয়ং। তখন মৃত্যু এবং জীবনের কোনো পার্থক্য থাকে। যে ছেলেটি মরল লড়ে ফ্যাসিস্ট শক্তি থেকে আপনাকে মুক্তি দিল, যে শহীদ যে মুক্তি দিল, তার মধ্যে যে দিব্য চেতনা, তার মধ্যে যেটাকে আপনার ডিভাইন পাওয়ার, যে তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে তার আত্মাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, একে বলা হয় শহীদ। সে বর্তমান, আপনার মধ্যে বর্তমান, আমার মধ্যে বর্তমান, সমস্ত বাংলাদেশ সে বর্তমান রয়েছে। এই বর্তমানতা যেটাকে আমরা হাইডেগারের যদি পড়তাম, দ্য প্রেজেন্স অফ দ্য বিং,
আমি তো দর্শন নিয়ে কথা বলতে পারবো না, একটা নোট নিয়ে আসছিলাম আপনাদেরকে অনেক দীর্ঘ সুন্দর করে বোঝানোর জন্য, কিন্তু আজকে তার সময় হয়। কিন্তু এই যে প্রেজেন্সটা মানুষের সঙ্গে, এই যে দিব্যতার যে সম্বন্ধ, এই সম্বন্ধকে কি করে বর্তমান করতে হয়, বাস্তবিক করতে হয়, ইহলৌকিক করতে হয়, তারই কিন্তু একটা কি হলো, অভিনয় হলো। আপনাদের ঠিক আছে না? এই অভিনয় বারবারই করতে হবে। কারণ দেখুন, আমাদের সংস্কৃতির মধ্যে সবচেয়ে প্রিয় একটা চরিত্র নাম হচ্ছে শিব। তিনি কোথায় থাকেন কি জানি কি আমরা? তিনি শ্মশানে থাকেন। কারণ শ্মশানটা হচ্ছে মৃত্যুর খুব ঘনিষ্ঠ, ফলে জীবন এবং মৃত্যুর মাঝখানে তিনি থাকেন শিব। আরেকটা শিবের তাৎপর্য হচ্ছে গভীর। সেটা কিরকম? যে যখন অসুর এবং দেবতা উভয় যুদ্ধ করছে কি জন্য? অমৃতের জন্য। অমৃত চায় তারা, কারণ তারা অমর হতে চায়। উভয় লড়াই করছে, তারা অমর হতে চায়। লড়াই করতে গিয়ে দেখা গেল যে সমুদ্র মন্থনে কি উঠে? বিষ উঠে এলো, বিষ। এই বিষ রাখবেন কোথায়? যদি বাইরে রাখেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে। আর যদি আপনি গলা ধারণ করেন আপনি মারা যান। তখন শিব কি করলেন? শিব সেই বিষটা গলা ধারণ করে গলায় রাখেন, কারণ গিললে মরবেন, উগড়েলে সৃষ্টি ধ্বংস। উনি যদি গেলেন শিব মারা যাবেন, উগড়েলে কি হবে? তাহলে শিব কেন এত পাওয়ারফুল প্রতীক? এই কারণে হিন্দুত্ববাদীরা যে কারণে বলে সেই শিবের কথা আমি বলছি, আসলে ভিন্নতর। বাংলার গ্রামে যাবেন, যখন এই সংক্রান্তি আসে, চৈত্র সংক্রান্তি, তখন শিব আবার আসেন। কারণ কারণ তিনি কৃষির দেবতা, কারণ তিনি ছাড়া সৃষ্টি অসম্ভব। এই জন্য আমরা শিবলিঙ্গের কথা শুনি, কারণ এটা ম্যাটাফোরি, যে সমস্ত সৃষ্টি উপায়টা যেখান থেকে উৎপত্তি ঘটেছে এটা শিবের কাছ থেকে এবং পার্বতী তাদের উভয় যুগলের মধ্য দিয়ে উঠেছে, যাকে আমরা প্রকৃতি এবং পুরুষ, এই উভয়ের সন্ধিক্ষণ, উভয়ের মিলন থেকে সমস্ত কিছু উৎপত্তিটা ঘটেছে। ফলে এই সিম্বলিক ব্যাপার, এই প্রতীকী বা দার্শনিক ব্যাপারগুলো, ভাবগত ব্যাপারগুলো আমাদের সাহিত্যের সংস্কৃতিতে গভীরভাবে রয়েছে, বিভিন্নভাবে পরিবার। এটা হয় আমাদের মধ্যে হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, অথবা এটা সনাতন ধর্মাবলম্বী। এবং দীর্ঘকাল এই দেশের মানুষ একসঙ্গে বাস করেছে, একসঙ্গে বাস করেছে। অনেক ভুল থাকতে পারে, সেটা আমরা যখন দেখবো সেই ভুলটা কেন আমরা করেছি। শ্যামাপ্রসাদ গাঙ্গুলি কেন দুই বাংলাকে ভাগ করলেন? জিন্নার তো বাংলাকে একই রাখতে চেয়েছিল, ঠিক আছে, চেয়েছিল, আমরা জানি। শরৎ বসু তো একই রাখতে চেয়েছিল, বা সে একই রাখার চেষ্টাটা আদৌ ভালো কিনা তাও তো আমরা জানি। কিন্তু আমরা এবার কি দেখলাম? গণঅভ্যুত্থানের সময় দেখলাম যে মমতা ব্যানার্জি পরিষ্কার বলছে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি, এটা আমি ভালো বুঝি, এটা থাক। দিল্লি মোদির সঙ্গে কি সম্পর্ক, শেখ হাসিনা, এটা তারা বুঝুক, কিন্তু কেউ যদি আমার দরকার ঠক ঠক করে, তখন আন্দোলন চলছে বাংলাদেশ। কেউ যদি আমার এখানে সে ঠক ঠক করে আমার দরজা, আমি তাকে জায়গা দেব। এখানে কিন্তু এই বাঙালির যে ঐক্য, বাঙালির যে একাত্ম বোধ, এটা কিন্তু এখানে আমরা দেখলাম। মমতা কি বললেন? মমতা একই সঙ্গে বললেন আমরা কিন্তু একই ভাষায় কথা বলি, আমরা একই ভাষায় কথা বলি। ফলে যারা এখন এই রবীন্দ্রনাথকে নিয়ে এত হঠাৎ করে রবীন্দ্রনাথের গান বদলাতে হবে, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে, এই ইসলাম তো আমরা চিনি না রে ভাই। এই ইসলামটা তো আমরা চিনি না, আমাদের কিন্তু চেনা না, আমাদের কথা বলতে আগ্রহ, আমাদের কোনো অসুবিধা নেই, কথা বলবো। বলেন কোথায় আছে, কোরআনে কোন জায়গায় আছে? কারণ আমি তো কোরআন হাদিস পড়া মানুষ, তো বুঝে আমি মেনে নেব, আমি তো তর্কের কিছু না। কিন্তু দয়া করে যেটা আমার স্মৃতির অংশ, যেটা আমার ইতিহাস, এটা আপনি কেড়ে নিতে চেষ্টা করবেন না। একইভাবে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা অন্য দিক থেকে। সেকুলাররা একরকম কাটতে চেষ্টা করে, এইরকম ইসলামপন্থীরা আরেক দিক থেকে আমাদেরকে, আমাদের স্মৃতিকে নষ্ট করতে চায়, আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। এটা তো আমরা মেনে নেব, এটা তো আমরা করতে পারবো না। তো আপনি কি কবি হিসাবে
বা সাহিত্য সেবী হিসেবে আপনার কি এর পক্ষে দাঁড়াবেন না? তাহলে দয়া করে পলিটিক্যাল যে রাজনৈতিক চেতনাটুকু আমার দরকার, যে রাজনীতি না থাকলে আমার দেশ টেকে না, যে রাজনীতি না থাকলে আমি রাষ্ট্র গঠন করতে পারি, সেই রাজনৈতিক চেতনা তো আপনাকে থাকতেই, ঠিক আছে না? সেজন্য আমি কথা বাড়াবো না, যেহেতু আপনার অনেকক্ষণ আমি কথা বললাম। মূল কথাটা হচ্ছে এই, এক নাম্বার, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা কি একমত সবাই? আমাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে, সেকুলার হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, এমনকি বিএনপিও হতে পারে, যদি বিভেদ তৈরি করতে চায়, আমরা এই বিভেদ আমরা মানব, যে কেউ করতে পারে, এই বিভেদ মানব। আমাদের মূল ফোকাস একদম সুনির্দিষ্টভাবে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে, সকল প্রকার ফ্যাসিজম, সেটা সেকুলার ফ্যাসিজম হতে পারে, ইসলামিক ফ্যাসিজম হতে পারে, হতে পারে না? সকল প্রকার ফ্যাসিজমের বিরুদ্ধে। যদি আপনি মনে করেন যে আপনারটাই সহি আর আমারটা সবসময় মিথ্যা, এইগুলো ফ্যাসিজমের শুরু হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি মাজার ভাঙতেছেন, এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটার পর একটা মাজার ভাঙতেছেন, এটা কিন্তু ফ্যাসিজম রে বাবা। এটা কিন্তু দেখেছি আমরা শেখ হাসিনার মতো, একই জিনিস, একই মুদ্রার এপারের উপর, এটা কিন্তু আমরা হতে দেব না। আপনি মাজার নিয়ে তর্ক হতে পারে, মাজার নিয়ে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ঠিক আছে? ফকির লালন শাহের ধারার মধ্যে মাজার নাই, কারণ তারা কবর পূজা করে না, তারা মানুষ বলে না, মানুষ বলে। ফলে ওখানে কবর পূজা নেই, কিন্তু ওখানে তো একটা মাজার আছে। শব্দ তো বলি মাজার, কি বলি আমরা? লালন মাজার বলি না? আচ্ছা, কিন্তু যারা নদিয়ার যারা ভাব চর্চা করেন, তারা কিন্তু লালনের মাজার বলে, তারা বলে ধাম। ধাম মানে স্মৃতি, যেখানে গুরু ছিল সেটা স্মৃতি। 2 নম্বর হলো লালন পন্থা বলে কোনো পন্থা নেই, যদি কেউ বলে গালাটা থাপ্পড় দিয়ে দেবে। লালন পন্থী বলে কোনো পন্থী নেই, গুরুবাদ আছে। আপনি বিশেষ একজন গুরুর অধীন, অথবা আপনি গুরুবাদী। তো গুরুবাদী তো অসুবিধা নেই, কিন্তু ঢাকাতে গিয়ে যখন পড়েন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে, উনি কি গুরু না গুরু না? ওই যে গুরু, ওরা খালি আপনি নাম দিচ্ছেন টিচার, এটা তো হয়। তার গুরুবাদী এত আপত্তি কেন? ও তো শিখাচ্ছে আপনাকে, এটা জ্ঞান্ত মানুষ, আপনাকে বই পড়ে ব্যাখ্যা করে করে বই শেখাচ্ছে। গুরু মানে ফলে গানও একটা গান লাগে, তালা মারা কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ ছাড়া খুলবে কেমন? বই পড়ে আপনি কিচ্ছু বুঝবেন, বইয়ের যে তাৎপর্য, এটা যিনি বুঝিয়ে দেন তিনি হলেন মুর্শিদ, সেই হলেন গুরু। তাহলে তালা মারা কালেমাতে, কালেমার মানে আপনি বুঝবেন না, কালেমার মানে বুঝতে হলে মুর্শিদের কাছে দেখতে হবে, কারণ চাবি রয় মুর্শিদের হাতে। দেখেন কত সিম্পল। ফলে গুরুবাদ মানে আধুনিক কালে যাদেরকে আমরা শিক্ষক বলি, জীবন্ত যে মানুষটা আমাকে বিভিন্ন বই বা গ্রন্থ ব্যাখ্যা করে, তাকে আমরা বলি। আজকে যদি কোরআন শরীফ আপনার সামনে হাজির করি, কোরআনকে নিজের ব্যাখ্যা নিজে দিতে পারবে? কি মনে করেন, পারবে কিনা? কাগজ কি কথা বলতে পারে? কাগজকে প্রশ্ন করলে কাগজকে উত্তর দিতে পারে? তাহলে উত্তর দেওয়ার জন্য আপনি কার কাছে যান? আরেকজন কাছে যাবেন যিনি আলেম বা যিনি এটা বোঝেন। তাহলে ব্যাখ্যাটা কার? কোরআনের না তিনি যিনি ব্যাখ্যা করছেন তার? যিনি ব্যাখ্যা করছেন তার, কোরআন তো নিজে ব্যাখ্যা করেন। তাহলে প্রত্যেকটা ব্যাপারে মানুষই, জীবন্ত মানুষই ব্যাখ্যা করে, সাহিত্য জীবন্ত মানুষই ব্যাখ্যা করে, জীবন্ত মানুষের মধ্যে সাহিত্য বর্তমান থাকে। ফলে কোরআন বলুন কি ফিজিক্স বলুন কি পলিটিক্যাল সায়েন্স বলুন, যে কোনো বিষয় সবসময় একটা জ্ঞান্ত মানুষ তাকে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যার মধ্য দিয়ে জীবন্ত মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষের মধ্যে জ্ঞান প্রসারিত হয়, জ্ঞানের ধারা বয়ে যায়। যদি একটা লাইব্রেরি থাকতো আর কোনো লোক না থাকতো, জ্ঞান কখনো পরিবাহিত হতো। ঠিক আছে, ফলে এটা মনে রাখতে হবে জিনিসটা। ফলে অনেকে বলেন যদি এরকম সকলে ব্যাখ্যা করে তাদের মেলা ইসলাম হবে। ইসলাম তো এখনো মেলা আছে, তো সেটা বড় কথা।
কিন্তু ততটা ইন্টারেস্টিং পার্টটা হলো পূর্ণ বিজয়ের দিকে আমরা যাকে বলি বিজয়ী গণঅভ্যুত্থান এবং বিজয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে উত্থান ঘটে তার যে সামষ্টিক ইচ্ছা সেটা যখন বর্তমান নিজেকে যখন হাজির করে, যখন বর্তমান হয়, একেই বলা হয় গণতন্ত্র। ফলে গণতন্ত্র সম্পর্কে আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে। এই ভুল ধারণা থাকার কারণে আমরা এই গণঅভ্যুত্থানটা আমরা পুরোপুরি শেষ করতে পারি এবং গণঅভ্যুত্থানটাকে এই বিজয়টাকে বন্ধ করার জন্য আমরা কি করলাম, আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তার যে ফ্যাসিস্ট যে প্রেসিডেন্ট তার হাতে আমরা শপথ নিলাম। এই যে আপনারা একটা কি বিশৃঙ্খলা করেছেন কবিতা পড়তে গিয়ে, এই বিশৃঙ্খলাটা এটাই প্রমাণ করে যে আমরা খুব অসচেতন এবং আমাদেরকে যে কেউই বাইরে থেকে উস্কে দিতে পারে এবং বিভিন্নভাবে বিভক্ত করতে পারে। কবিরা কবিতা পড়বে, দরকারে আরো সারাদিন পড়বো আমরা শুধু, নাকি আপনারা কবিতা লিখছেন সারাদিন কবিতা পড়বেন? অবশ্যই আজকে অনেকে একটু আগে পড়েছেন, যেহেতু তারা একটু পরিচিত, যে কোনো কারণে হয়ে গেছে, যারা পরিচালনা করেছিলেন একটু হয়তো ভুল হয়েছে। তো এত বিশৃঙ্খলা করার তো কিছু নেই। আমি যে কবিতা পড়তে না পারি তার মানে তো এই না যে আমি কি আজকে এই যে শহীদ হয়ে যাচ্ছে না তো, নাকি আমাকে যে গুলি করে তো মেরে দিচ্ছেন, নাকি নাকি আগামীকাল করতে পারবো? আমরা তো বলতে পারতাম যে আপনারা আগামীকালে কবিতা বললাম বা আমরা সারা রাত কবিতা বললাম, কিন্তু আপনারা কি করলেন? বিশৃঙ্খলা করলেন। এটা খুব খারাপ কাজ করে, এটা ঠিক করে নিন। আমরা বলবো যে আমরা সকলে চেষ্টা করবো যে কাব্য কি জিনিস, কবিতা কি ভূমিকা পালন করে। তো আমরা নিজেরাই ঠিক না, কবিতা কি ভূমিকা পালন করে। যেমন এই যে আমাদের চিন্তার যে অস্পষ্টতা, এটা কিন্তু আমাদেরকে ক্ষতি করবে মারাত্মকভাবে। আর আমি যদি একটু তিরস্কার করি আপনাদের, হয়তো বয়সের আমাদের অনেকের চেয়ে বড় বলে সে অধিকারটুকু আমার আছে, এবং গত প্রায় 20 বছর আমি কোনো কথা বলতে পারিনি। 20 বছর, আর আপনারা একটা কবিতা পড়ে যে এত অধৈর্য হয়ে গেল, এটা কি কথা? এটা কি ধরনের তরুণ আপনারা? আপনারা যারা এখানে বসে আছেন, আর যে তরুণরা যুদ্ধ করছে, লড়াই করছে, আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, তাদের কথা একবার ভেবেছেন আপনারা? এতগুলো কবিতা পড়েছেন। গতকাল যে অনুষ্ঠানটা হলো, সে অনুষ্ঠানের নাম জানেন? আপনার যে কবি এখানে বসে আছেন, কি ছিল সে অনুষ্ঠানের নাম বলতে পারেন কেউ? তা একবার উল্লেখ করেছে কোন কবি? শহীদ মার্চটা কেন এলো? এত বড় পোয়েটিক একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে একটা লজিক্যাল, মানুষ নশ্বর এবং তার যে দিব্যতা, তার যে ডিভাইন, যে তার যে গুণ সম্পন্ন, সে কিন্তু যখন তার জীবনকে বাজি রেখে লড়ে, তার মধ্য দিয়ে সে তার মহিমাকে প্রতিষ্ঠিত করে। আপনারা এখানে হাজির হতে পেরেছেন যেহেতু সাইদ শহীদ হয়েছে, যেহেতু মুগ্ধ শহীদ হয়েছে। ফলে গতকালের এত বড় একটা মিছিল গেল, এত তাৎপর্যপূর্ণ, যারা নেতৃত্ব দিচ্ছে, সে নেতৃত্ব যারা ইভেন এই ধরনের একটা মিছিলের চিন্তা করেছে, এত পোয়েটিক, এত কাব্যিক, এত গভীর, অসাধারণ একটা লোক এইটা দেখুন, এটা উল্লেখ করবেন না, তারপরে সে বিশৃঙ্খলা করে কি কবিতা লিখবেন? কি কবিতা লিখবেন? বুঝে বলেন, এটা কি কবিতা বলে? কিছু না। যে বাংলার কবিতার যে ইতিহাস, তার যে হিস্ট্রি, তার সঙ্গে কোনো নেই। তাহলে শহীদী মিছিল কেন করে, এর সঙ্গে কবিতার কি সম্পর্ক, এটা আমরা আলোচনা করি। এটা শুনতে চান? অবশ্যই শুনতে হবে। আমার গলা শুকিয়ে যেতে ক্ষমা করবেন, আমি মাঝে মাঝে। আর আপনাদের বিশৃঙ্খলা ভয় হয়ে গেছে, আমি ভয় পাইনি।
আমরা দীর্ঘকাল লড়তে জানি, লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমি মনে করি এটা কি ছোট্ট জিনিস। আরে বাংলা একাডেমি কালকে আমাদের বন্ধু মোহাম্মদ আজম আমরা এসছেন, আমরা বাংলা একাডেমি সারাদিনই করতে পারবো, পয়েন্ট কি আছে? এটা তো ঠিক করে। আজকে বন্ধু সাহিত্য সভা আমার বন্ধু আজকে মাহমুদ মোর্শেদ, ওরা শুভ্র, ওরা অর্গানাইজ করেছে, আমি ওর সঙ্গে আত্মিকভাবে যুক্ত। এবং আপনারা প্রত্যেকে মাহবুব একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে পেয়েছেন, আপনি কি জানেন? বাসা তো দয়া করে একটা হাত দেয়। আমি চাইবো যে আপনারা সকলে তার কাজে সহায়তা করবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের মধ্যে কোনো প্রকার বিভেদ হতে পারে। অতীতে যদি কিছু হয়ে থাকে এটা আমাদের বলে যেতে হবে, নইলে কিন্তু আমি সামনে আগাতে পারি। সামনে কিন্তু আমাদের বড় ধরনের সমস্যা, আরো বড় ধরনের সংকট আসবে, কারণ আমরা তো বুঝতে পারি অন্তত আমাদের বুকার উপরে, আমাদের দূরদৃষ্টির উপরে কিছুটা আস্থা রাখবেন। ফলে আমরা এখন এই পুরো বিজয়টাকে পূর্ণ করতে পারিনি, ফলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যাদেরকে যেখানে আমাদের বন্ধুরা যেখানে এসে বসছেন, ততটুকু তাদের যে দায়িত্ব পেয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে তারা আমাকে সম্পূর্ণভাবে তাকে আমরা সহযোগিতা করবো। কোনো প্রকার এ ও হবে না, 100% সমর্থন করবো। আপনার কি একমত? একমত। আমি মাহবুদ্দিন আরেকবার হাত তুলে দিই। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেগুলো শহীদ মিছিল বা শহীদি মার্চ, তার সঙ্গে কাব্যের বিষয়। শহীদি মার্চটা যে তারা যেটা করেছেন, আমাদের তরুণদের যে চিন্তা, যে কারণে আজকে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, ফলে তারা কিন্তু আপনাদের যে দর্শন চর্চায়, কাব্য চর্চায়, জ্ঞান চর্চায়, রাজনৈতিক চর্চায় অনেক অনেক অভ্যাস। হয়তো তাদের বয়স আপনাদের মতো, কিন্তু তারা দীর্ঘকাল ধরে বিভিন্ন পাঠচক্রের মাধ্যমে, বিভিন্ন চিন্তা চেতনা, তর্ক বিতর্ক মধ্য দিয়ে তাদের যে চিত্তের যে বিকাশ ঘটেছে, বুদ্ধির যে বিকাশ ঘটেছে, তার কারণে তারা আজকে অত্যন্ত কম বয়সে তার এত বড় একটা ঘটনা তারা ঘটিয়ে দিতে পেরেছে। বিরাট ঘটনা, এটা একটা অভূতপূর্ব ঘটনা, যা বিশ্ব ইতিহাসে তার কোনো নজির নেই। আমি আমার বক্তৃতায় বহুবারই বলেছি, এমনকি এই যে ঘটনা ঘটে গেল গণ অভ্যুত্থান, এটা অসম্পূর্ণ হল। এই গণ অভ্যুত্থানের তাৎপর্য এমনকি ফরাসি বিপ্লবের বেশি। আপনার পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকেন, আমাদের কবিতা অনেক সময় আমরা পাশ্চাত্যকে নিয়ে আসি, ইংরেজি বলি, অনেক কিছু বলি, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর বাংলাদেশ। ফলে যে তরুণরা আসছে, যাদের পায়ের আওয়াজ পাচ্ছেন, তারা নতুন, তারা আগামী দিনে যে বাংলাদেশ গড়বেন, সে বাংলাদেশ তাদের মাথার মধ্যে ছক আকারে, নকশা আকারে আছে, এবং তাদেরকে এত ক্ষুদ্র ভাববেন না। হাতে দেখতে আপনার মতোই মনে হয়, আপনার মতোই, আপনাদের মধ্যে বয়স খুব বেশি। এবং এরা কি করছে এখন, আপনি খেয়াল করবেন, তারা কিন্তু ইতিমধ্যে সরকারে আছে। কি মনে হয় এটা সহজ কাজ? অনেক বড় কাজ। ফলে আমি আশা করব যে আপনারাও বড় চিন্তা করবেন। ওরা তো সরকারে যাবে চিন্তা করে তো এই আন্দোলন করেনি, করেছে কি? কিন্তু তাদের প্রত্যেকটা পদক্ষেপ কোথায় নিয়ে গেছে? এখানে নিয়ে চলে গেছে। যদি চলে গিয়ে থাকে, তাহলে আপনারা যদি সত্যিকারের কবিতা কি বোঝেন, কাব্য কাকে বলে বোঝেন, এবং সেভাবে চর্চা করেন, তাহলে আপনারা আরো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন। পারবেন না? সারা বিশ্বে আপনারা কি হবে? নন্দিত হবে, সারা বিশ্বে আপনাদের খ্যাতি হবে। কিন্তু যে কবিতাগুলো আমরা পড়েছি, তার নিজেরা বাড়িতে গিয়ে পড়বেন, যে কবিতাগুলো সঙ্গে বাংলা কবিতার ইতিহাসের সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক আছে। বাংলা কবিতা পড়েছেন আমরা? কতটুকু পড়েছেন আধুনিক কবিতা? হ্যাঁ, আমি দুই লাইন বলে দিই, বলতে পারি কিনা কার কবিতা নেই। খণ্ডিলের খণ্ডন নাই সে অখণ্ডন, খণ্ড খণ্ড হয়ে আছে তেই সে কারণ। কার কবিতা বলেন? কারণ বলতে এই দুই লাইনের মধ্যে বিশাল কথা নিহিত রয়েছে। দুটো লাইন, লাইন কিন্তু দুটো।
খণ্ডিলে খণ্ডন নাই, এমন সেই অখণ্ড যিনি অখণ্ড। অখণ্ড একত্ববাদের কথা বলা হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে, যিনি অখণ্ড, যাকে খণ্ড খণ্ড করা যায় না। খণ্ডিলে খণ্ডন নাহি, সেই অখণ্ড খণ্ড খণ্ড হয়ে আছে তেই সেখানে। যেহেতু তাকে খণ্ড খণ্ড করা যায় না, অতএব তিনি খণ্ড খণ্ড হয়ে বিরাজ করছেন। আপনাদের কি নাম? আপনাদের মধ্যে তিনি বিরাজ করছেন, মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। কিন্তু কি করে বিরাজ করেন? খণ্ড খণ্ড হয়ে বিরাজ করেন। কিন্তু এই খণ্ড খণ্ড যখন অখণ্ড রূপ ধারণ করে, এই খণ্ড খণ্ড যখন অখণ্ড রূপ ধারণ করে, তখন গণ অভ্যুত্থান ঘটে। তখন গণ অভ্যুত্থান ঘটে। আমি তো খণ্ড খণ্ড হয়ে আছি, ঝগড়া করলাম কবিতা লেখার জন্য, কিন্তু যখন আমি অখণ্ড হয়, সে অখণ্ড বোধ, সামষ্টিক বোধ যখন আমার মধ্যে তৈরি হবে, এবং আমি আমার শত্রুকে চিনব পরিষ্কার, সে শত্রুটা কি? সে শত্রুর নাম হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট রাষ্ট্র। কি বললাম? ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাষ্ট্র। তাহলে আমার শত্রু সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। জনগণ বলে কিছু নাই যদি সেই জনগণের লক্ষ্য পরিষ্কার না থাকে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, ঠিক আছে? ফলে ঐক্য থাকতে হবে। সেই ঐক্যের ভিত্তিটা হচ্ছে আমরা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হচ্ছি। আমি কি বাংলাদেশি জাতিবাদ করি, কি জামাত ইসলামী করি, কি আওয়ামী লীগ করি, এটা ইররেলিভেন্ট। আমার লক্ষ্যটা কি? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি লড়ছি, এবং সেখানে আমার দলের পরিচয়, আমার ব্যক্তিগত পরিচয়, আমি কি ছেলে না মেয়ে, আমি কি হিন্দু না মুসলমান, আমি কি আস্তিক না নাস্তিক, এটা ইররেলিভেন্ট, এটা কোনো মূল্য নেই। সেখানে ঐক্যটা গুরুত্বপূর্ণ, সমষ্টিকতাটা গুরুত্বপূর্ণ। এই ঐক্যটা তৈরি করতে পেরেছি বলেই আমরা শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি। এবং সে গিয়ে এখন কোথায় বসে আছে? দিল্লিতে। তাকে পৃথিবীর কোনো দেশ নিচ্ছে না। এমনকি শুনেছি, আমি কতটুকু সত্য জানি না, তিনি ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছেন, তারা নিতে। এই এমন একটা অবস্থান, এবং আমরা কি চাইছি? যে তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আপনারা চান? এই যে এতগুলো হত্যা তিনি করেছেন, এই যে এতটা বছর তিনি বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার, এটা কি আমরা চাই না? ডেফিনেটলি আমরা চাই। ফলে এই কথা আমাদেরকে তুলতে হবে, এবং এই কথা যতবার আমরা তুলি, ততবারই দিল্লিতে কাঁপুনি সুরে শুরু হয়। কেন কাঁপুনি শুরু হয়? কারণ আপনি একটা খুনিকে জায়গা দিয়েছেন। একটা খুনিকে জায়গা দেওয়াটা তাদের ভাষা, এটা একটা ডিপ্লোম্যাটিক এম্বারাসমেন্ট, এটা একটা কূটনৈতিক বিড়ম্বনা। কূটনৈতিক এই বিড়ম্বনার ভিতর দিয়ে তারা যেতে চায়। ফলে সে কারণে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এবং যে তরুণরা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে তারা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি তারা পারবে, এই আস্থাটুকু আমার আছে। সেই ক্ষেত্রে আপনারা তাদের নেতৃত্বে বিশ্বাস করবেন। যদি তারা মাঠে ডাকে, আপনারা মাঠে নামবেন, কারণ আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। কেমন? এই যে একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটার মধ্যে দিয়ে এটা বোঝাতে চেয়েছি, আপনার নিজের ভাষার সঙ্গে আপনার একটা সম্পর্ক রচনা করতে হবে। সেই সম্পর্কের ছেদ ঘটে গেছে। নিজের ভাষা আপনি নিজে বুঝেন না। যে ভাষায় কথা বলেন, আপনার কবিতা যদি পড়েন, রিক্সাওয়ালা বুঝবেন, বুঝবে? আপনি বলে বুঝবে কি? বুঝবে না। গ্রামের কৃষক বুঝবে? বুঝবে না। কিন্তু এই যে 2 লাইন বলেছি, যদি আপনি চিটাঙ্গে যান বলেন, সকলে বুঝবে। কিংবা যদি বলেন আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের শ্রী, অনাম অচিরায় বচন বাগেন্দ্রীয় না সম্ভব। বুঝেছেন কিছু? আল্লাহ হরি ভজন পূজন সকলেই মানুষের শ্রী। সবাই কিন্তু মানুষ বানিয়েছে, ধর্ম মানুষ তৈরি করেছে। আল্লাহ বলেন, হরি বলেন, ভগবান বলেন, সবকে মানুষের তৈরি করে নাই। আপনি তো কবি ভাষা নিয়ে কাজ করেন, এটা কি মানুষ তৈরি করে নেই? মানুষ করেছে। তার প্রশ্নটা হচ্ছে এই,
আল্লাহ হরি ভজন পূজন সকলই মানুষের সৃজন। তাই যদি হয় তা আল্লাহকে ডাকবে কেন? এটাই যদি হয় আল্লাহকে কিভাবে ডাকবে? আল্লাহকে ডাকবে কোনো উপায় নাই। কারণ কি? কারণ হচ্ছে অনামক অচিনায় বচন বাগেন্দ্রীয় না সম্ভব। যার নাম নাই, যাকে চিহ্নিত করা যায় না কোনো দাগের দ্বারা, কোনো দাগ দিয়ে চেনা যায় না। আমি যদি এখানে আল্লাহ লিখি, এটা কি আল্লাহ হবে? হবে কিনা? আমি আল্লাহ লিখলাম কাগজে, এটা আল্লাহ হবে? জোর করে বলেন না। আসতে বলতেছে আপনারা কি সত্যিকারের যারা ইসলামকে বিকৃত করে ওদের দ্বারা প্রভাবিত না? তাহলে জোরে বলে আল্লাহ লিখলে এটা আল্লাহ হয় না। এই জন্য এই কথাটা বলা হচ্ছে যে অনামক অচিনায় বচন, যার কোনো নাম নাই, যার কোনো বচন নেই, যাকে কি বাগেন্দ্রীয় না সম্ভব। মানুষের কণ্ঠ দ্বারা তাকে উচ্চারণ করা যায় না। আপনি উচ্চারণ করলে শিরিক হয়, আপনি আল্লাহ বললে শিরিক হয়। কেন? ওই আল্লাহ উচ্চারণটা তো আল্লাহ কি? আপনি বলছেন কোনো মূর্তি পূজা করা যাবে না, তাহলে আল্লাহ উচ্চারণ করলে কিন্তু শিরিক হয়। এ দেখেন পোয়েট্রি লিখলে, কারণ ভাষার চরিত্রটা দিয়ে আলোচনা হচ্ছে এখানে। রিপ্রেজেন্টেশন, ভাষায় যাকে আমি রিপ্রেজেন্ট করি, যে ভাষা দ্বারা আমি রিপ্রেজেন্ট। আমার নাম ফরাদ মাজার। ফরাদ মাজার লিখলে কি আমি একই লোক? একই লোক তো না। আমি ওই চিহ্ন দ্বারা যাকে প্রতিনিধিত্ব করছি, সে আর যাকে প্রতিনিধিত্ব করছি এই দুটো এক না। চিহ্ন এবং যা চিহ্ন, এই চিহ্নায়িত বা চিহ্ন দ্বারা যাকে আমি পেশ করছি, দুটো এক না। দেখুন অলরেডি কিন্তু বাংলা ভাবের জগতে জাগদেরীদের আলোচনা বহু আগে শুরু হয়েছে। আপনারা এখন মাত্র শুরু করছেন আলোচনা করতে, বহু আগে শুরু হয়েছে। এই যে শেষের যে উল্লেখ করলাম, এটা কার লেখা জানেন? এটা হচ্ছে ফকির লাল সাহেব। নদীয়ার যে ভাবচর্চার যে ধারা, যে গভীর ধারা, সেই গভীর ধারার সঙ্গে এইটা হলো উদাহরণ। আর আগেরটা ছিল সৈয়দ সুলতানের। একটা উদাহরণ দিয়েছি চট্টগ্রাম থেকে, আরেকটা উদাহরণ দিয়েছি নদীয়া থেকে। এই হলো বাংলা, এই হলো বাংলা। গর্ববোধ করুন, এটা আপনার বাংলা। আপনি যে বাংলা ভাষায় লিখছেন এটা কোনো মূল্য নেই, কারণ আপনার তার সঙ্গে কোনো যোগই নেই। আপনি অর্থই বুঝেন, এই বাংলা আপনি হারিয়ে ফেলছেন। তাহলে যখন তারা এই শহীদি মিছিল কথাটা বলল, এই শহীদি মিছিলের যে মূল যে ফিলোসফিক্যাল মানে, সেটা হচ্ছে যে পুনর্মঞ্চায়ন বা একই জিনিসের আবার অভিনয় করা, একই জিনিসটা স্মৃতিতে নিয়ে আসা। আজকে কি আমাদের শহীদদের সব মারা গেছে, তারা আমাদের সঙ্গে হাজির নেই, কিন্তু সেই ঘটনাকে বারবার মুক্ত করে তোলা, বারবার মুক্ত করে তোলা, বারবার একই ঘটনার অভিনয় করা, এই ঘটনার মধ্যে দিয়ে একটা জনগোষ্ঠীকে আমরা ঐক্যবদ্ধ করি, তার স্মৃতির মধ্যে তাকে পুঁতে দেই যেন সেটা মজবুত, তার স্মৃতির মধ্যে পুঁতে দিতাম যেন এই জনগোষ্ঠীকে আর কখনোই কোনোভাবে পরাজিত করা না যায়। আপনার কারা কারা ছিলেন কথা আমি ছিলেন? কেউ ছিলেন কোনো কবি এখানে? দুই একজন ছিল, খুব কম। আপনারা কবি কিসের? আর এখানে সে কবিদের প্রয়োজন হয়েছে শুরু করেছে। হ্যাঁ, তাহলে এটা আমি কাউকে দোষ দেবো না, না থাকার জন্য। কিন্তু আমি বলবো যে আমরা গভীরে যাব। আজকে এত বড় লড়াই চলছে এবং এই তরুণ ছেলেরা একটার পর একটা ঘটনা দিয়ে, একটার পর একটা প্রোগ্রাম দিয়ে তারা জনগণকে শিক্ষিত করে দিয়েছে। এই যে আমি আপনাকে এত বড় একটা দার্শনিকভাবে ব্যাখ্যা করলাম, এটা তো কেউ না কেউ তো ব্যাখ্যা করবে। তো তারা তো আপনাকে বোঝার জন্যই এই ধরনের অনুষ্ঠান তারা করছে, এই ধরনের প্রোগ্রাম তারা দিয়েছে। কি জন্য? যে স্মৃতির মধ্যে যদি আমরা স্মৃতি হারিয়ে ফেলি তাহলে আমরা পরাজিত হই। যদি আমাদের স্মৃতি হারিয়ে যায় তাহলে জনগোষ্ঠী হিসেবে আমরা হারিয়ে যাই। স্মৃতি নষ্ট হলে জনগোষ্ঠী হিসেবে আমরা টিকে থাকি। আমি একটা উদাহরণ দিই, কি করে আমরা টিকে থাকিনি আগে। শেখ হাসিনা, আপনার তো আমার যে ছোট বয়সে, আমরা যখন 21শে ফেব্রুয়ারি আসতো তখন কি করতাম? খালি পায়ে প্রভাত ফেরি করতাম, ভোরবেলা সারা রাত জেগে থাকতাম, ভোরে প্রভাত ফেরি নিয়ে বেরোতে হতো। আর আমরা কবিরা কি করতাম?
কবিরা কোথাও একটা আমাদের যে পাড়ার কোনো একটা প্রেস বা কোথাও পেলে সারা রাত বসে বা তার এক সপ্তাহ বসে ওই আমাদের এইসব কবিতাগুলো ওগুলা লিখতাম, ওইসব গল্পগুলো আমাদের গল্পগুলো লিখতাম অনেক কষ্ট করে ভোরবেলা সে পত্রিকা নিয়ে। আর আমরা ওই কি বড় ব্যানার নিয়ে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গান গাইতে গাইতে সবাই কোথায় যেত? শহীদ মিনারে যেত। শহীদ মিনার পরে কোথায় যেত? বাংলা একাডেমিতে আসতো। কারণ বাংলা ভাষা তাকে কায়েম করার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ফল হচ্ছে বাংলাদেশ। আমি ঠিক বলছি? যদি ওই লড়াই না থাকতো তাহলে বাংলাদেশ হতো না। এই লড়াই আমরা করেছি, তার মধ্যে আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। কিভাবে? এই যে ভোরবেলা এই যে গানটা ছোট সে বয়সটা আমার মনে আছে, আমরা ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়েছি। এই দিনটা ছিল আমাদের জন্য অসম্ভব রকম একটা মনের কাছে অত্যন্ত একটা দরদি ব্যাপার। তার মধ্যে আমরা যেন ওই যে যেটাকে একটু বললাম পুনর্মঞ্চায়ন, যেই ছাত্ররা এই গুলি খেয়ে শহীদ হয়েছিল ভাষা আন্দোলনে, তাদের স্মৃতিকে আবার বর্তমান করে দিতে আমরা প্রতিটা বছর। ঠিক আছে? এখন কি এটা দেখেন আপনারা? না দেখেন না নাকি? না, এই যে যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরপরই যতটা আপনি হারিয়েছেন ঠিক ততক্ষণই শেখ মুজিবের বিরাট বিরাট মুরাল গড়ে উঠেছে বাংলাদেশ। তখনই বাংলাদেশের ইতিহাস হারিয়ে গিয়েছে, তখনই বাংলাদেশের ইতিহাস বলতে আওয়ামী লীগের ইতিহাস হয়ে গিয়েছে। যেহেতু আপনি স্মৃতি ধ্বংস হয়েছে, দোষটা কার? আওয়ামী লীগের, দোষটা আমার। কারণ আমরা এই স্মৃতিকে পুনর্মঞ্চায়ন করি, তার যে বারবার তার পুনরাভিনয়ের দরকার আছে, তাকে যে বারবার মনে করার ব্যাপার আছে, এটা কিন্তু আমরা মনে করি না। ঠিক আছে? এ মনে না করে কিন্তু আমাদের মূল্য দিতে হয়েছে অনেক চড়া। এই যে ভুলে যাওয়াটা, এই ভুলে যাওয়াটার উপরেই ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ এটা দাঁড়িয়ে আছে। তার জন্য কে দেয়? তার জন্য কে দেয়? আমরা দেয়। ঠিক আছে? দেখুন, আমি কিন্তু মৃদুলের উপরে রাগ করেছি, কারণ আমি আমার কবিতার বইগুলো আপনাদের জন্য এনেছিলাম সামনে। কিন্তু যে করে কারণে হোক না কেন, কথা উঠেছে যে আগামী প্রকাশনী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। কোন প্রকাশনী হাত মিলিয়েনি? আমাকে বলুন। বাংলাদেশে কে এমন ছিল অল্প কিছু মানুষ ছাড়া যারা হাত মিলায়নি? তারপরে তো আগামী প্রকাশনী আমার বই প্রকাশ ছিল। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কারণ আপনার মনের মধ্যে, চেতনার মধ্যে ছিল। যদি না থাকতো আপনি আমার বই ওখান থেকে তুলতেন। প্লিজ আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা কিন্তু ঐক্যের কথা বলছি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকার কথা বলছি। ওটা তো আগামী এখানে বসেনি, ওটা আমার কবিতা বলছি। ওখানে তো আগামী ছিল কি কবিতার বই? আগামী ব্যবসা করতে বলছি, ওখানে আমি আমার কবিতা করে গেছি। কিন্তু এটা করতে পেরেছিলাম না। আমি এতটা বছর আমাকে কোনো কিছু বলতে দেওয়া হয়নি। এই 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 রাষ্ট্র, এই সমাজ আপনারা তুলে দিলেন আমার কবিতা। এটা কেমন কথা? আমি কোথায় ছাপবো? কেউ না কেউ তো ছাপবে কোথায়? আর প্রত্যেকটা যে বাংলা একাডেমিতে তাদের যে অকুপেশন, তারা যেভাবে এটাকে দখল করে রেখেছে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সেই তো শাস্তি, সেই বিবেচনা আমাদের আসতেই পারে। ঠিক আছে? আমরা সেটা প্রকাশকদের সঙ্গে আমরা সেটা নিয়ে আমাদের মীমাংসা হবার সময় আছে। ঠিক আছে? বাংলা একাডেমিতে এখন হয়েছে, ফলে আগামী দিনে যখন আবার পুস্তক ব্যবসার ব্যাপারটা আসবে, সেটা কিন্তু মোকাবিলা করার পথ কিন্তু ওই জায়গায়। এখনই আপনারা আমার কবিতার বই বাইর করে দিচ্ছেন, তাহলে এটা কি হলো? এটা তো হলো না, মিলল না। তো আমি বলবো যে, আমি বিনয়ের সঙ্গে বলবো, কারোর উপর রাগ করছি না। এই যে ভুলগুলো আমরা করি, হয়তো অজান্তে, হয়তো সাবধানে, এটাই কিন্তু ফ্যাসিবাদের লক্ষ্য। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিরোধ তৈরি করি, আমরা ঐক্যের চেষ্টা করি না। আপনি যদি মনে করেন যারা এতটা আজকে যাদের ফ্যাসিস্টদেরকে আমরা আজকে উৎখাত করেছি, আপনার আওয়ামী লীগের নাম বাদ দিয়ে ভিন্ন নামে তারা হাজির নেই, আসে। আমি যে স্মৃতি
বিস্মৃতির কথা বলেছি, স্মৃতি ভুলে গিয়েছি। এই স্মৃতি ভুলে যাওয়াটা কি থাকছিলাম না? ফলে এই পুরো ক্ষমতা এই রাষ্ট্র ফিরে এসছে যেহেতু আমি বিস্মৃতির মধ্যে আছি। ঠিক আছে, ফলে আমরা যেটা করব, প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা, এবং ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে আমাদের পরিষ্কার আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, যেটা যাই নেই, আগামী না, জামাতে ইসলামী না, কি দেখবেন আওয়ামী লীগ না, ফ্যাসিস্ট শক্তি তাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। বাংলাদেশে বহু আওয়ামী পরিবার আছে যেখানে তার বাবা আওয়ামী লীগ কি মা আওয়ামী লীগ, ছেলে কিন্তু রাস্তায় যুদ্ধ করতে নেমেছে। দেখেছেন না আপনি? বহু উদাহরণ ছিল। তো আপনারা কেন বিভক্তি তৈরি করেন? এটা তো আমাদের বিভক্ত করার সময় না। তো আমরা কোথায় আমরা আপত্তিটা করবো? আমি বলি কোথায় আপত্তিটা করবো। আপত্তিটা কোনো যে জায়গাতে, সেটা হচ্ছে অনেক সংবেদনশীল জায়গা এবং অনেক কঠিন জায়গা। আজমিন 8 বছর পরে গুম হয়ে ফিরে এসছেন না? 8 বছর পরে একটা মানুষ এই ফ্যাসিস্ট শক্তির আয়না ঘরে 8টা বছর তিনি কাটিয়েছেন, আকাশে দেখেন। তিনি ছাড়া অন্যান্য অনেক যারা মুক্ত হয়েছেন, 3জন যারা, তারা আকাশ দেখেননি, আলো দেখেননি। 8 বছর তিনি ফিরে এসেছেন। ফলে এই যে একটা মানুষ তিনি ফিরে এসে যে কথাটা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ না আমাদের জন্য। কারণ তার প্রতি আমাদের দরদ, তার প্রতি আমাদের সমবেদনা, আর তার প্রতি আমাদের সংবেদনা অত্যন্ত গভীর। ফলে তিনি যে কথাটা বলবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব মানুষ শুনবে, কারণ তাকে সম্মান করবে, তাকে ভালোবাসে। এবং তিনি অত্যন্ত অত্যন্ত ভালো একজন কি সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন জেনারেল। ফলে তিনি এই দেশের জন্য আমি যতটুকু ভালোবাসি, তারও ভালোবাসার কোনো অংশ নেই। কিন্তু দেখুন সংবেদনশীলতাটা কি, তিনি এসে কি বললেন? প্রথম জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তিনি কি বললেন? জাতীয় সঙ্গীত বদলাতে হবে। আপনার কি একমত? না, আমি একমত, মুন্নি একমত। তাহলে আমরা সকলে না বলছি। কি জন্য না বলছি আমরা কিন্তু হয়তো পরিষ্কার, হ্যাঁ, অনেকে হ্যাঁ বলছি। তাহলে এর ফলে কি হয়েছে খেয়াল করুন। এর ফলে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এখানে হলো সমস্যা। আমি কেন বলতে হবে জাতীয় সঙ্গীত? যদি আমি বলতে চাই, একটু আগে স্মৃতির কথা বলেছি, এটা স্মৃতির কথা বলেছি না? তাহলে জাতীয় সঙ্গীত কি আপনাদের স্মৃতির অন্তর্গত না? জাতীয় সঙ্গীতকে আপনি জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়ার জন্য আপনাকে রক্ত দিতে হয়নি। আচ্ছা, আমার একটা বই আছে, রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে যদি আপনি এই ঠাকুর পরিবারে মনে করেন যে একটা, মানে আমি মুসলমান, সে হিন্দু, এই বিভক্তির জায়গা থেকে যদি তার দিকে আপনি তাকান, তাকে সেভাবে বিচার করেন, আপনি আরেকটা বিভক্তি তৈরি করেন। সেই সময় রবীন্দ্রনাথের গান আমরা 60 দশকে আমরা শুনতে পারিনি, কারণ পাকিস্তান আমাদেরকে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে। দেখুন, স্মৃতি ভুলে যাওয়াটা কত ভয়ানক, স্মৃতি চ্যুত হওয়াটা ভয়ানক জিনিস। যখন আমি চ্যুত হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমি যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থেকে আমি বিচ্যুত হচ্ছি। এখান থেকে কিন্তু ফ্যাসিজম জন্ম নেয়, এখান থেকে বিভেদ শুরু হয়। এখন আজমি এটা ভেবে বলেছেন বা তাকে কেউ বলেছেন, এটা আমি বলতে পারলাম না, হয়তো আগামী দিনে আমি জানবো। কিন্তু আমরা অনেক যারা জনগণকে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাইছি। কেন? কারণ দিল্লি বারবার বিভিন্নভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ফলে তারা ক্যাম্পেইন করতে পারছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা ইসলামী দলগুলো, এখানে জঙ্গিবাদীরা ক্ষমতায় এসে গেছে। আপনারা যারা ভারতীয় পত্রপত্রিকা পড়েছেন, এটাই কিন্তু মূল ক্যাম্পেইন। এবং এই যে জাতীয় পতাকার কথাটা বলার সঙ্গে সঙ্গে
ভারতীয় সমস্ত পত্র পত্রিকা বলা শুরু করেছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা জঙ্গিবাদী, ইসলামবাদী, মৌলবাদী একটা সরকার এসে গিয়েছে। ঠিক আছে? এবং দিল্লি দাবি করবে এটা তাদের জন্য নিরাপত্তা ইস্যু। ইতিমধ্যেই বর্ডারে কিন্তু গুলি হয়েছে, বর্ডারে গুলি হয়েছে। যখন গুলি হবে তাহলে একটা আপনাদের মধ্যে একদল বলবে যে হ্যাঁ, রবীন্দ্রনাথ বাদ দিতে হবে, আমরা ইসলামী রাষ্ট্র চাই, রবীন্দ্রনাথ বাদ, আমরা কোনো হিন্দুদের কিছু রাখতে চাই না, এটা বলবে না? আর আমরা আরেক দল যারা এই যে এত দীর্ঘদিনের প্রশ্রয় নিয়ে গণঅভ্যুত্থানের সফল হলো, আমরা কি করবো? এটা কি সামলাতে পারবো? মাত্র আমরা এই কি বলবো, এই অভ্যুত্থানটা আধা বিজয় হয়েছে, বাকি বিজয় বন্ধ। তবে এটা কিন্তু আজমি সজ্ঞানে বলেছেন, আমি কি জানি না। যদি তিনি না বলে থাকেন, আমি কাতরভাবে অনুনয় বিনয় করে তাকে বলবো এটা করা ঠিক না। তার মতো এত বড় তিনি এই ফ্যাসিস্ট সূত্র ধীরে ধীরে অত্যাচারিত হয়েছেন, তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই। এটা বাঙালি জাতিবাদের, বাঙালি পরিচয়বাদ, যে জাতিবাদটা এখানে ইসলাম নির্মূল করার রাজনীতি করেছে, এটা তাদের সমস্যা। এবং ফলে যারা আমার লেখা পড়েছেন, আমি দীর্ঘকাল ধরে বারবার বোঝাবার চেষ্টা করেছি, এই ইসলাম বনাম সেকুলারিজম, এই বাইনারি আমাদেরকে ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাবে। এই বাইনারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ইসলাম নামক কাল্পনিক একটা ইসলাম মাথায় রেখে, আর এখানে যে ইসলাম, বাস্তবে যে ইসলামটা আমাদের মনের মধ্যে, আমাদের শিল্পে, আমাদের সাহিত্যে হাজির রয়েছে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মুসলমান বা বাঙালি মাত্রই ইসলামের দ্বারা প্রভাবিত, সেটা হিন্দু হোক কিংবা মুসলিম। শ্রী চৈতন্য জিকির করতেন, আপনি কি জানেন? উনার জিকিরের নাম কি? শ্রী চৈতন্য জিকির করতেন, জিকিরের নাম কি? দেখতে পাচ্ছেন আমরা কি বাঙালি নাম? এই জিকিরের নাম কি? নাম কি? জিকির মানে নাম কি? আল্লাহর নাম না। তা আপনি আল্লাহ আল্লাহ করছেন, আর সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন। রবীন্দ্রনাথ কি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন? না, করতেন না। উনি কি একত্ববাদী ছিলেন? ছিলেন। তোমার সঙ্গে ঝগড়া কিসের? আমাকে বলো, ওনার সঙ্গে আমার ঝগড়াটা কিসের? বুঝাইতে বলতে হবে আমাকে। আমি রবীন্দ্রনাথকে বাদ দেবো কেন? হিন্দু বলে? তাহলে আমি আলোচনা করি, অসুবিধা তো নেই। আমরা আলোচনা করবো যে ঠিক আছে, আপনাকে যুক্তি দিচ্ছেন রবীন্দ্রনাথকে বাদ দিতে হবে, জাতির সঙ্গে বাদ দিতে হবে, আমি মেনে নিই। তাহলে বলেন কেন আমি তাকে বাদ দিই? যখনই লিখবেন 71 সাল বলি, 71 সালের জনগণ কি এটাকে নির্বাচিত করেনি? ওকে, অলরাইট। তাহলে যদি জনগণ নির্বাচিত করে থাকে, আমি এটাকে বাদ দেবার কে? এটা তো আমার ইতিহাসের অংশ। ঠিক। যদি আমি এটাকে বদলাতে চাই, যদি আমি রবীন্দ্রনাথকে বদলাতে চাই, তাহলে আজকে এই গণ অভ্যুত্থানকে আগে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পরে যারা বিজয়ী হবেন এবং তারা তাদের গণপরিষদে এটা নিয়ে আলোচনা করবেন। আমরা এখন তো সে বিজয় বুঝি, তার আগে আপনি বিভেদ তৈরি করছেন কেন? তার আপনি বিভক্ত করছেন কেন সমাজকে? কারণ এটা তো অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার নাকি? আবার কে তো বলছে আমাদের জাতীয় পতাকা বদলাতে হবে, কেন বলছেন? বলছে কিন্তু। তাহলে এই যে বিভক্তিগুলো, আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা দয়া করে সতর্ক থাকবেন। তাকে নিজের কবিতা নিয়ে ঝগড়া করছেন, আর আপনার কিন্তু কান চিলে নিয়ে গেছে। আপনার দেশ কিন্তু চলে যাচ্ছে, আপনি খালি কবিতা নিয়ে ঝগড়া করছেন। তাহলে এগুলো তো সতর্ক হতে হবে। আজকে কি জাতীয় সঙ্গীত রচনা কবিদের ব্যাপার না?
কবিরাতে করবে নাকি? যদি নতুন জাতীয় সঙ্গীত লিখি, লিখবে কি? কারা লিখবে? এখানে একটা কবি দেখান তো, যে লিখবে। দেখান দেখি সেই বীর পুরস্কার দিবে। বিনয়গুলো দাঁড়াবে না। আগে আমরা শিখবো, আগে জানবো কবিতা কাকে বলে। আর রবীন্দ্রনাথের দার্শনিক হিসেবে বাংলা ভাষা সম্পর্কে তার অভিমত, এটা আমাদের চিন্তা চৈতন্য, আমাদের সমস্ত ইতিহাসের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। কোন সমস্যা নেই। কেন সংগতিপূর্ণ আমি বলতে কেন সংগতিপূর্ণ বুঝাবো। আবুল ফজল একবার তাকে চিঠি লিখেছেন, বললেন যে আমরা যে বাংলা ভাষায়, পশ্চিম বাংলার বাঙালিরা যে ভাষায় কথা বলে, এটা বাঙালি মুসলমানের ভাষা না। কারণ আমাদের জীবনের যে ভাষা, আমরা যেভাবে কথা বলি, আমার দেশ নোয়াখালী, আমি যে ভাষায় কথা বলি আপনাকে বুঝবেন। আপনাদের মাতৃভাষা বাংলা, আমার যে বাংলা, ওই বাংলা আপনি বুঝবেন, ঠিক আছে? তাহলে আমার ভাষা যেই বাংলা তৈরি হচ্ছে, আমার ভাষা বাড়িতে যে বাংলায় কথা বলি, এটা তো রবীন্দ্রনাথ যে ভাষায় লেখে সে ভাষা তো না। কিন্তু আমি কেন আমার ভাষাকে জাতীয় ক্ষেত্রে আনতে পারিনি? আনতে না পারার কারণ একটাই, ইংরেজের জাহাজটা 57টি গ্রামে ভিড়েছে। কলোনিয়াল হিস্ট্রির কারণে ঘটনাটা ঘটেছে। ইংরেজ জাহাজ 57টি গ্রামে ভিড়েছে এবং কলকাতা কলোনিয়াল আমলে, কলোনিয়াল